নমস্কার, হেলথলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই অনুষ্ঠান বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে এগিয়ে চলার অনুষ্ঠান। আর বিশেষ করে বলবো, বেশ কিছু সমস্যা নিয়ে আমরা এখানে আলোচনা করি এবং চিকিৎসকদের পরামর্শ নিয়ে আমরা চলি যে ঠিক আমাদের কি কি করণীয় এবং সব থেকে বড় বিষয় কেন হয় রোগগুলি। আজকে যে বিষয়ের উপর আমরা আলোচনায় থাকবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় ওপারে বিশেষ করে অভিভাবক যারা রয়েছেন তারা এই অনুষ্ঠানটা আরো ভালো করে দেখুন, কারণ তাদের জন্য এটা খুব প্রয়োজনীয়। আজকে যে আমরা আলোচনা করছি তা হচ্ছে শিশুদের কাঁধে চোট। এবং এই কাঁধে চোট অনেক সময় আমরা দেখেছি তাদের কলার বোন ভেঙে যাচ্ছে বা ভেঙে যায়, এটা নিয়ে স্বাভাবিকভাবেই খুব চিন্তান্বিত অভিভাবকরা। কিন্তু আমরা আজকে জানবো যে এই শিশুদের কাঁধে চোট প্রথমত কেন হয়, কি কি কারণে হতে পারে এবং এর থেকে বেরিয়ে আসার জন্য কি কি করণীয়, চিকিৎসকের পরামর্শ কিভাবে নেব। সুতরাং আমরা থাকবো আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর এম রয়। অনেক অনেক স্বাগত প্রয়াকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রাক্তন বিভাগীয় প্রধান, কলকাতা মেডিকেল কলেজের অর্থোপেডিক ডিপার্টমেন্টের। অবশ্যই আমরা তার সঙ্গে থাকবো আজকে আলোচনায় এবং আপনারাও থাকবেন কিন্তু ও পারে আমাদের আলোচনার সঙ্গে, আমাদের আলোচনার সাথী হয়ে। ডক্টর রয়কে বলি যে বিষয়ে আজকে নির্বাচন করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিশুদের কাঁধে চোট। সাধারণত আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখি, কারণ তারা খেলাধুলো করছে, তারা স্কুল যাচ্ছে এবং নর্মালিও খেলছে এবং চোট পাচ্ছে। অনেক সময় আমরা বুঝতে পারি না কি হয়েছে, পরবর্তীকালে যখন পেন হয় তখন আমাদের মাথা খারাপ হয়েছে যে কি হলো। প্রথমে জানবো যে কি কি কারণে কাঁধে বাচ্চাদের চোট লাগতে পারে, আগে এটা আমাদের জেনে নেওয়াটা ভালো। হ্যাঁ, তার আগে খুবই ভালো প্রশ্ন। আমি তার আগে একটু বলে দিই যে এই কাঁধে চোট লাগাটা সত্যিই বাচ্চাদের খুব কমন একটা ইনজুরি। এর আগে এইখানটাতে কটা হাড়, তিনটে হাড় থাকে। এই যে আমাদের আপার আর্ম থাকে যেটা বলি, হিউমারাস তার নাম, তার মাথা, এবং পিছনে একটা স্ক্যাপুলা বলে বোন, একটা ফ্ল্যাট বোন আছে। আর এইটা হলো গিয়ে কলার বোন, যেটা এখানে স্টার্নাম মানে বুকের কাছে একটা শক্ত হাড় থাকে লম্বা মতো, সেটার সাথে এই ফ্ল্যাট বোনটার একটা যোগাযোগকারী বোন আড়াআড়ি আছে লম্বা মতো বোন, এটাকে বলা হয় কলার বোন বা আমাদের ভাষায় ক্ল্যাভিকেল বোন। সাধারণত কি হয়, বাচ্চারা খেলতে টেলতে বা খুব কমন যেটা আমরা দেখি যে বিছানা থেকে পড়ে গেছে, মানে 7 বছর 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চা বিছানা থেকে পড়ে গেছে বা খেলাধুলো করতে গিয়ে পড়ে গেছে, ফুটবল খেলা হোক ইত্যাদি খেলা হোক, লুকোচুরি খেলা খুব কমন, যেটা একদম একের সাথে একে খেলতে গেল বাচ্চারা পড়ে যায়, পড়ে গিয়ে এখানে চোট লাগছে, এটা খুব কমন। এটা আচ্ছা, এবারে বলবো যে এই যে চোট লাগলো, আমাদের সবার আগে জানতে হবে যে করণীয় কি। মানে আমি একজন অভিভাবক, আমার বাচ্চার চোট লাগলো, আমরা ওই মোমেন্টে আমাদের করণীয়টা কি হবে, আমরা কি করে বুঝবো যে তার কি কাঁধে চোট লেগেছে? হ্যাঁ, সত্যি তো তাই, যে আমার চোট লাগলো, বাচ্চা কাঁদছি, বাচ্চাকে যখন কোলে নিতে যাচ্ছি দেখা যাচ্ছে যে হঠাৎ খুব কেঁদে উঠলো, আমরা কারণটা বুঝতে পারি না। সেক্ষেত্রে করণীয় কি, আমরা তো জানিও না যে বাচ্চা পড়ে গেছে কিনা, সেটাও জানি না। কিন্তু কোলে নিতে গিয়ে বাচ্চাকে খুব কমন, অথবা অনেক সময় বাচ্চা কি হয় যে সে নিজেই বলে যে আমার এখানটায় চোট লেগেছে বা ব্যথা হয়েছে। এবার আমার একটা দেখার বিষয়, যেটা আমি এই জায়গাটাতে দেখবো, ওর যে আমাটা খুলে এই কাঁধের পুরো অংশটা দেখব যে ওখানে কোনো ফোলা টোলা আছে কিনা, ফুলেছে কিনা, একটু নীল কালার হয়েছে কিনা বা লাল কালার হয়েছে কিনা, বা ওইখানটা রক্ত বেরোচ্ছে কিনা ইত্যাদি, এই কয়েকটা জিনিস আমরা একটু খেয়াল করব। এবং তাতে একটা আইডিয়া হয়ে যায় যে আঘাত একটা পেয়েছে, নিশ্চয়ই পেয়েছে। এবং অনেক সময় কি হয়, ডিফর্মিটি, মানে কারো হলো বটে, আমরা ভাবছি কলার বোন, কিন্তু শোল্ডার ডিসলোকেশন হয়ে গেছে, অর্থাৎ শোল্ডার জয়েন্টটা ডিসলোকেট করে গেছে। সেক্ষেত্রে কি হয়, আমাদের এইটা যদি দেখি কাঁধটা, এটা বেশ একটা ফোলা কনভেক্স একটা এরিয়া, এটা ঠিক এইরকম থাকে না এর শেপটা। আমরা যদি অন্য দিকের সাথে তুলনা করি দেখা যাবে এটা বসে গেছে বা এখানে একটা হাড় কোথায় উঁচু হয়ে উঠে গেছে, এগুলো আমরা দেখতেও পারি। সেক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে যে সত্যি এটা বিষয়টা খুব গুরুতর। আর এইটাই হলো গিয়ে আমাদের মোটা প্রাথমিক একটা করণীয়। এবং সেক্ষেত্রে আমরা করবোটা কি বা করণীয়, যেটা হলো যে কোনো চোট লাগে, আমরা আগেও বলেছি যে এই জায়গাতে আগে আপনি বাচ্চাকে একটু বসান বা শোয়ান। সেক্ষেত্রে গিয়ে একটা তাকে এখানে যে বরফ দিন, বরফ মানে আইস প্যাক যেটাকে বলি, মানে বরফ ডাইরেক্টলি আপনি দেবেন না কখনোই। বরফ একটা কাপড়ের উপরেতেই ফ্রিজ থেকে ঠান্ডা জল বা যে আই হোক একটা ঠান্ডা কিছু নিয়ে এখানেতে সেঁক দিন এবং 10 থেকে 15 মিনিট আপনি ওরকম দিতে থাকুন।
এবং 2-3 ঘন্টা অন্তর অন্তর দিতে থাকুন। তাতেই অনেক সময় সাধারণ একটু চোট টোট লাগলে ভালো হয়ে যায় বা কমে যায় বাচ্চার মানে যদি উপশমটা। সাধারণ চোট হয়ে থাকে তো নর্মালি একটা কথা বলে রয় যে এই যে কাঁধে চোট, কমন ফ্র্যাকচার কোনটা হয় এটা আমাদের জানা খুব দরকার। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা আমরা যদি আরেকটু ভিজিলেন্ট হই, মানে আরেকটু খুব ভালোভাবে লক্ষ্য করি, আমরা ঠিক যে দিকটায় বলছি বা মনে হচ্ছে যে আমাদের ফ্র্যাকচার, আমি ঠিক উল্টো দিকে যে কলার বোনটা আপনারা সকলেই দেখতে পাবেন যে এইটাকে আমরা ট্রেস করতে পারি হাত দিয়ে। এটা ঠিক চামড়ার নিচে আসে এই হাড়টা, এবং সেটাকে আপনারা ট্রেস করতে পারবেন। সেটা একটু টিপে যান, দেখুন কোনো জায়গায় হয়তো বাচ্চার ব্যথা নেই, কিন্তু এইটা হালকা করে ওর ওপর দিয়ে হাত দিন, দেখুন বাচ্চা হঠাৎ একটু ব্যথায় একটু রিয়্যাক্ট করবে। এবং অনেক সময় কি হয়, এখানে একটা ভাঙা হাড়ের একটা অনুভূতি, দুটো হাড়ের মধ্যে একটা অনুভূতি যে নড়ছে, উঁচু হয়ে আছে এইরকম বা একটা অনুভূতিও পাওয়া যায়। এটা তো সেটা দেখে বোঝা যায়। আর সেক্ষেত্রে যখনই যদিও ওইরকম আমাদের কিছু মনে হয় বা যদি কোনো অসঙ্গতি আমি দেখতে পাই, তাহলে আমি কিন্তু বাচ্চাকে এখানে রাখবো না, আমি নিয়ে যাব কোনো চিকিৎসকের কাছে, এবং নিয়ে গিয়ে তিনি এক্স রে করবেন বা তার ডায়াগনোসিস মানে এটা আমাদের একটু জানা দরকার যে এই যে আমরা অনেক সময় গার্জেনরা, আমাদের একটা অভ্যেসও আছে যে কিছু হবে না, আমাদের ছোটবেলায় এরকম অনেক হয়েছে আঘাত, তোমরা ভয় পেও না, কিছু হবে না, আমরা এরকম করে থাকি, এটা আমাদের কিছু ভুল। সেইখানে আমার প্রশ্ন হচ্ছে এটা গার্জেনদের তরফ থেকে যে কখন আমি চিকিৎসকের কাছে পৌঁছাবো। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। যে আমার যদি বললাম, যদি আমার এতটুকু সন্দেহ থেকে থাকে যে এটা একটা ভাঙা আছে, তাহলে নিশ্চয়ই নিয়ে যাব। তাছাড়াও যদি এখানে আমি দেখি এই হাড়টা ভেঙে চামড়াটা ফুটো করে বাইরে বেরিয়ে এসছে, তখন তো আমি নিশ্চয়ই রাখবো না, সাথে সাথে নিয়ে যাব। এছাড়াও অনেক সময় কি হয়, ভাঙা হাড়ের টুকরোটা আর একটা নিচে এই চারিদিকে যে আমাদের নার্ভ আছে, আর্টারি আছে, এমনকি আমাদের লাংসের একটা উপরের অংশটাও আছে, সেটা ফুটো করে দিতে পারে পর্যন্ত। সেটা ইউজুয়ালি বাচ্চাদের হয় না, কিন্তু একটু বড় বাচ্চাদের হলেও হতে পারে, এবং সেক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। কেমন সেই সেই সময়টা আমাদের দেখতে হবে কি বাচ্চার কি কন্ডিশন রয়েছে, তার ব্রিদিং প্রবলেম হচ্ছে কি। রাইট সেটা দেখতে হবে। সিভিয়ারিটি তখনই বোঝা যাবে যে তার প্রবলেম হচ্ছে। এখানে একটা কথা আছে তবু, যে আমি বাচ্চাকে নিয়ে গেলাম এবং সে বাচ্চার চিকিৎসা অলরেডি স্টার্ট হলো, চিকিৎসা চলছে, এই চিকিৎসা চলাকালীন অনেক সময় আমরা কি করি যে চিকিৎসক যে বেঁধে দিয়েছেন প্রেসক্রিপশন যে ওষুধ, আমরা সেই অনুসারে বাচ্চাদেরকে রেগুলার রুটিনের মধ্যে ফেলে রাখি যতক্ষণ না সে সুস্থ হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই চিকিৎসা চলাকালীন কি আর ডাক্তারবাবুর কাছে আমার যাওয়া দরকার রয়েছে বাচ্চাকে নিয়ে? হ্যাঁ, এটা আমি বলি যে নিশ্চয়ই দরকার আছে। যে যদি বাচ্চারা আমি দেখি যে হঠাৎ এই জায়গাটাতে, এই যে জায়গাটা ভাঙা বলে মনে হচ্ছে, সেটা সাধারণত কি হয়, ক্লাভিকল ফ্র্যাকচারেতে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে একদম পেনলেস হয়ে যায়। ও বেশি ব্যথা ট্যাথা করেও না, বাচ্চা কোয়াইট কমফোর্টেবল, মানে বেশ ভালোই খেলাধুলো করে ইত্যাদি। কিন্তু কোনো কারণে আবার একটু পড়ে গেল বা চোট লেগে গেল, বাচ্চারা তো ওইভাবে বোঝানো যাবে না, সেক্ষেত্রে কি হয়, হঠাৎ আবার একটা ইঞ্জুরি, লোকাল ইঞ্জুরি হলো, আবার একটু ফুলে গেল জায়গাটা, বা আবার হঠাৎ শ্বাসকষ্ট হলো, সেক্ষেত্রে কিন্তু আমাকে ইমিডিয়েটলি নিয়ে যেতে হবে বাচ্চাকে। এটা একটা মনে রাখা উচিত। মানে এটা আমাদের, তার মানে চিকিৎসকের পরামর্শ আমাদের থাকতে হবে, কারণ যদি ওই চলাকালীন আমাদের আবার স্বাভাবিকভাবে বাচ্চারা অত বুঝবে না, খেলতে যাবে আর চোট লেগে যেতে পারে। কিন্তু এখানে আমাদের না একটা আতঙ্ক কাজ করে বা একটা কমন ফ্যাক্টর কাজ করে, যেটা আপনি এত চিকিৎসক এত পেশেন্ট দেখেন, আপনি নিজে জানেন, সেটা হচ্ছে ডাক্তারবাবু অপারেশন করতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি অপারেশন করতে হয়েছে, এটা একটা টেনশন থাকে। এইটা আমি আর একটু বলি যে আমরা ডাক্তারের কাছে যাব এবং গিয়ে ডাক্তারবাবু এক্স-রে করবেন। এক্স-রেতে দেখা যাবে যে যদি কলার বোনের ফ্র্যাকচারটাই যখন আমরা বলছি, সেই ফ্র্যাকচারের 2টো টুকরো হয়। 2টো টুকরো, এই দিকের টুকরোটা দেখা যায় যে একটু উঁচুতে উঠে আছে, এবং বাইরের দিকে যে টুকরোটা সেটা নিচে নেমে গেছে। তার কারণ হলো এই দিকের যে টুকরোটা, সেটা এই দিকের মাসেলগুলো টেনে তাকে ওপরে তুলে দিয়েছে, আর এই দিকের টুকরোটা আমাদের হাতের ভারে সে নিচে নেমেছে। অর্থাৎ সবসময়ই কিন্তু এরকম একটা গ্যাপ হয়ে থাকবে। এই গ্যাপটা নিয়ে হয় কি, মা বাবার খুব চিন্তা থাকে
খুব স্বাভাবিক থাকার কথা। কিন্তু নেচার এমনই যে এই বাচ্চাদের যদি 7-8 বছর, 10 বছর, 12 বছরের বাচ্চা হয়, সেই বাচ্চার এইগুলো খুব সহজে একটা জোড়া লেগে যায়, অতি সহজে। এমনকি যদি একটা বাম্প এরকম একটা উঁচু হয়ে থাকলো, এটা এই উঁচুটাও দেখা যাচ্ছে যে 1 বছরের মধ্যে বোঝা যাবে না যে এই কলার বোনটা ভেঙেছিল না এই কলার বোনটা ভেঙেছিল। যেটা অপারেশনের দরকারই পড়ছে না। অপারেশনের কোনো প্রয়োজন পড়ে না। অপারেশন করতে হবে কখন তারও একটা নির্দিষ্ট সময় আছে। হ্যাঁ, অফকোর্স আছে। যেমন কন্ডিশন আছে, যেমন হলো গিয়ে আমার যেই হার্টের টুকরোটা যেটা একটু আগে বলছিলাম, চামড়াটা ভেদ করে বেরিয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে, খুব দরকার ওটাগুলো আর্জেন্ট একটা অপারেশন প্রয়োজন, ওটাকে হার্টটাকে ভালো করে দিয়ে যে একটা পদ্ধতি আছে সেখানে গিয়ে ফিক্স করে দেওয়ার দরকার আছে। এটা একটা প্রায়। প্লাস হলো গিয়ে দেখা গেল যে ওর মাল্টিপল আরও অন্য জায়গায় ফ্র্যাকচার আছে, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেক্ষেত্রে অনেক সময় করা হয়ে থাকে। আর খুব রেয়ারলি দেখা যায় যে বাচ্চাদের এই কলার বোন জোড়া লাগেনি, সেই ক্ষেত্রে খুব রেয়ার। এমনিতেই আমাদের কলার বোন ফ্র্যাকচার তো খুবই কমন। আমরা জানি যে যদি আমরা নর্মাল পপুলেশন ধরি, প্রতি 1 লক্ষ বাচ্চা মানে মানুষের মধ্যে প্রতি বছর দেখা যায় যে 30 থেকে 60 জনের এই ফ্র্যাকচার ক্লাভিকুলার এতটা হয়। এবং তার রিমার্কেবল জিনিসটা হলো গিয়ে এর 50% হলো বাচ্চাদের। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যদি 10 কোটি লোক হয়, প্রতি বছর দেখা যাবে যে সেখানেতে 50,000 লোক ফ্র্যাকচার ক্লাভিকল হয়ে আছে এবং 25,000 বাচ্চার ফ্র্যাকচার ক্লাভিকল আছে। এতটাই কমন এটা হয়ে থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা বাচ্চা যখন এই যে আপনি একটা কথা বললেন না, বাচ্চাদের বোঝানো খুব মুশকিল, কারণ শিশু তারা, সেক্ষেত্রে যখন তারা আন্ডার ট্রিটমেন্টে রয়েছে এই কাঁধের বা কলার বোনের জন্য, ফ্র্যাকচারের জন্য বা কাঁধের পেনের জন্য, তাদেরকে যখন তারা আন্ডার মেডিকেশনে রয়েছে, এই সঙ্গে সঙ্গে তাদেরকে আর কোনো প্রসিডিয়ারে কি সুস্থ করা যায়? মানে ওষুধও চলছে, তার সঙ্গে সঙ্গে তাদের একটা ডেলি প্র্যাকটিস যার মধ্যে থেকে সে। হ্যাঁ, আমি বলি একটা চিকিৎসার পুরো পদ্ধতিটাই আমি বলি। যদি আমি যখনই ডায়াগনোজ করলাম যে এটা একটা ফ্র্যাকচার ক্লাভিকল মানে কলার বোন ফ্র্যাকচার, আমার কাজ কি, বাচ্চা যদি হয় তার ওই খুব সিম্পল ট্রিটমেন্ট, মানে হাতটাকে আমি যদি এইভাবে রেখে দিই, একটা কলার অ্যান্ড কাপ, গলায় একটা কলার কাপ দিয়ে এরকম হাতটাকে রেখে দিলাম, একটু রেস্টে রেখে দিলাম, সেটাই যথেষ্ট। সেটা 2 থেকে 3 সপ্তাহ যদি থাকে তাহলে ওর ফ্র্যাকচারটা প্রায় জুড়ে যায় মানে একদম এন্ড টু এন্ড হয়ে গেছে আর দেখা যাচ্ছে না তা নয়, ভেতরে ঠিক জোড়া লেগে যায়। একটু পুরোপুরি জোড়া লাগে গিয়ে ওই 1 বছর পরে বয়ে যাবেন ঠিকই, কিন্তু মোটামুটি 2-3 সপ্তাহ পরেই বাচ্চা কোয়াইট কমফর্টেবল হয়ে যায় এবং বাচ্চা দেখা যাবে যে হাত নাড়ছে, ওই হাতে খাওয়া দাওয়া করছে। এই সময়ের মধ্যে একটা জিনিস যেটা উচিত আর কি, যেটা ওকে ভারী জিনিস তুলবে না, সে স্কুলে 2-3 সপ্তাহ অন্তত যাওয়া উচিত না, সে বাড়িতে বসে থাকাটা ভালো, কারণ সে মা বাবার সামনে একটা সুপারভিশনে থাকতে পারবে। অন্য বন্ধু বান্ধবের সাথে খেলাধুলো করতে গেলে আবার একবার লেগে যেতে পারে ইত্যাদি। অর্থাৎ এই কলার অ্যান্ড কাপ স্লিং একটা লোকে চিকিৎসা। আর হয় কি, অনেক সময় বাচ্চাকে একটু বড় বাচ্চা হলে আমরা এও করি, এখানে একটা ফিগার অফ 8 একটা ব্রেস বলি আর কি, যাতে কাঁধটা এরকম করে থাকে, মানে এইভাবে একটা আটকানো থাকে, এটার উপরেও অনেক সময় জোর দেওয়া হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে ওইটা লাগানোর ফলে এই নিচের অংশেতে তার একটু চামড়াতে একটু প্রবলেম হয়, বাচ্চাটা অনেক সময় সহ্য করে না, সেক্ষেত্রে ঠিক আছে বাদ দিলেও কোনো ক্ষতি নেই। অর্থাৎ এটা দিয়ে খুব গিয়ে ক্ষতি হয় তা হয় না, এটাই হলো বক্তব্য। একদম। এবং এই যে বাচ্চাদের চোট লাগা, অনেক সময় ব্যথা লাগার পর সে সুস্থ হয়ে গেল, শিশু বয়সে হয়তো 13-14 বছর বয়সে বা একদম ছোট বাচ্চার চোট লাগলো, পরবর্তীকালে যখন তার এজ হচ্ছে, আমরা বলি যে কোনো ব্যথা বয়সকালে বাড়ে, আমাদের এরকম একটা ধারণা রয়েছে। তো এই কলার বোন ফ্র্যাকচারের ক্ষেত্রে যখন তাদের এজটা একটা মানে যখন তারা ম্যাচিওর এজে চলে যাবে, তখন কি ব্যথাটা ফিরে আসতে পারে? ব্যথাটার জন্য যদি এটা প্রশ্নটা ঠিকই, এটা হলো যে যদি বাচ্চাটা বড় হয়,
অ্যাডোলেসেন্ট এজে হলো, তখন তো বোন যত বয়স হচ্ছে, বোন তো তত ম্যাচিওর হচ্ছে। এই ম্যাচিওর বোনে বিশেষ করে ওই ফ্র্যাকচারটা যদি একটু আউটার এন্ডে, মানে আমাদের এই কাঁধের শেষের প্রান্তের দিকে হয়, যেখানে অন্য একটা বোনের সাথে ওর সংযোগ হলো, সেইখানে যদি ফ্র্যাকচার ট্র্যাকচার হয়, তাহলে কি হয় পরবর্তীকালে কখনো কখনো একটা ও আর্লি আর্থ্রাইটিস এসবগুলো ও। বা এখানেতে অ্যাক্রোমিও ক্লাভিকল জয়েন্টে, সেটাও কিন্তু খুব রেয়ার, খুব ইউজুয়ালি হয় না। তো হতে পারে, আমি বলছি থিওরিটিক্যালি ওটা হতেই পারে ওটা এটা। কিন্তু আমি সেক্ষেত্রে আমি বলবো, যেহেতু চিকিৎসকের পরামর্শতে ছিলেন বাচ্চা, তো সেক্ষেত্রে যখন তারা বড় হচ্ছে একবার করে তাদের নিশ্চয়ই একজন অফকোর্স হ্যাঁ, এই সময় আমি যেটা ধরছি যে আমি অন্য কোনো চিকিৎসা করলাম না, আমি শুধু চিকিৎসা বলতে কনজারভেটিভ, অর্থাৎ ওই কলার অ্যান্ড কাপ দিলাম বা এই একটা শোল্ডার ব্রেস দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা। আর যদি ডাক্তারবাবু মনে করেন যে বেশ বড় একটা বাচ্চা 14-15 বছর বাচ্চা, তাকেও তো আমরা বাচ্চাই বলবো, সেই বাচ্চার যদি এইরকম জায়গা হয়ে থাকে তাহলে আমরা কি করি, ওইখানেতে অপারেশন করাটা একটা যুক্তিযুক্ত হতে পারে, যে ওখানটাতে আমরা একটা প্লেট লাগিয়ে তাকে এন্ড টু এন্ড লাগিয়ে রেখে দেবো। কারণ এটা একটা জয়েন্টের কাছে, তো যে কোনো ফ্র্যাকচারেরই সে যদি জয়েন্টের কাছে হয় তাহলে তার গুরুত্বটা কিন্তু অন্যরকম, কারণ পরবর্তীকালে এই জয়েন্টের থেকে তার আর্থ্রাইটিস একটা হতে পারে, সেইটা ভেবে আমরা এটাকে করে থাকি। কিন্তু বাচ্চাদের যেতে তাদের কি হয়, এই দিকের ফ্র্যাকচারটা অত কমন নয়, ফ্র্যাকচারটা মেনলি মাঝখানেরটা, এবং মাঝখানে যে ফ্র্যাকচারটা হয়ে যায় সেটা কিন্তু অতি সহজে জোড়া লেগে যায়। মানে অনেক সময় ডায়াগনোসিস করার আগেই ফ্র্যাকচারটা দেখা গেল, কারণ মা বাবা নিয়ে এলো তার 5-7 দিন পরে, যখন নিয়ে এলো তখন দেখি যে অলরেডি ইন দ্য প্রসেস অফ ইউনিয়ন, এবং আরও একটু কয়েকদিন একটু রাখলেই ও ভালো হয়ে যায়। শুধু মা বাবাকে একটু বুঝিয়ে বলা যে দেখো ফ্র্যাকচারটা বাবা এইটা উপর নিচে হয়ে থাকবে, এটা ইন কোর্স অফ টাইম এটা কিন্তু নর্মাল হয়ে যাবে, 100% প্রায় প্র্যাকটিক্যালি জোড়া লেগে যাবে, এটার জন্যে খুব চিন্তিত হওয়ার কারণ কিছু নেই। দৌড়ে অপারেশনেরও তখন প্রয়োজন নেই, তখন কিন্তু আগে জানতে হবে যে আমার অপারেশন বাচ্চার হবে, লাগবে কি লাগবে না। চিকিৎসকের প্রপার গাইডেন্সটা সব থেকে বড় বিষয়, এবং সময়কালে গাইডেন্সটা বড় বিষয়। কারণ অনেক সময় আমরা কি করি যে রেখে দিই, পেশেন্ট রয়ে গেল বাড়িতে, এইটা কতটা ক্ষতিকারক হতে পারে। কাঁধে চোট নিয়ে আমি বাচ্চাকে রেখে দিলাম বা গুরুত্ব দিলাম না। এখনকার দিনে এমন আমাদের অবস্থা হয়েছে, এখন বাচ্চাদেরও পেনকিলার চলে এসছে, তো সেক্ষেত্রে ব্যথা নেই, বাচ্চা ভাবছে আমার ব্যথা তো লাগছে না, কিছুদিন বাদে দেখা যাচ্ছে একটা বিশাল আকার, সেইটা একটু কিন্তু হ্যাঁ, সবসময় আমাকে একটু ভিজিলেন্ট থাকতেই হবে, দেখতে হবে যে বাচ্চার ওই জায়গাটা কিরকম আছে, ওই ক্লাভিকল বোনটা যেখানটা বলছিলাম যে ওখানটা আরও উঁচু হয়ে আছে কিনা, দিন দিন বাড়ছে কিনা ইত্যাদি, এইগুলো একটু খেয়াল রাখতেই হবে, বা ওখানে ব্যথা করছে কিনা, এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তবে আরেকটা জিনিস বলি, সেটা যে আমার এই যে চলাকালীন যে চিকিৎসার কথা, শেষের পার্টটা আমি এইভাবে রেখে দিলাম, মা বাবারা আরো সতর্ক হয়ে এটাকে একদম স্টিপ করে রাখলেন, তখন কি হয় হাত নাড়াতে তাতে অসুবিধা হয়। আমি কতগুলো সহজে কয়েকটা ব্যায়ামের কথা বলি, যেমন আমি একটা সেলফি স্টিক নিয়ে এলাম, বাচ্চাকে বলা যায় তুমি বাবা এইটাকে অন্তত এটা তোলো, দিনে কয়েকবার তোলো, তাহলে একটা হাতের এক্সারসাইজ হলো, এইটাকে তোলো, এটা একটা এক্সারসাইজ। আবার অনেক সময় আমরা বলি যে এটা এরকম করো, এই যে হাতটা দিয়ে এইবার করো, তাহলে শোল্ডারের একটা এক্সারসাইজ হলো, এটা হলো। তারপরে এটা নিয়ে আমরা যেটা বলি যে এরকম হাতটা এরকম করো, অর্থাৎ এই যে রোটেশন ইত্যাদি, এবং পিছে নিয়ে হাতটা নিয়ে গামছা দিয়ে পিঠ মোছা যেটাকে বলি, এটাকে করো, তাতে কি হয় শোল্ডারের সব মুভমেন্টগুলো আমার হয়ে গেল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইস্যু। মানে এটা একটা সেলফি স্টিক দিয়ে দেখালেন ডাক্তারবাবু, কারণ এখন এটা আমাদের তো হাতে প্রত্যেকেরই থাকে এবং বাচ্চাদেরও থাকে, সুতরাং এটা তাদের পক্ষে আরো সুবিধা হবে এটাকে নেওয়া, খুব সুবিধা। এটা একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে আজকাল, এটা একটা খেলার পাদের, এটা একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। একদমই তাই। সুতরাং এই এক্সারসাইজটা এটা উনি দেখালেন ডাক্তারবাবু, যেটা করলে কিন্তু এই অভ্যেসটা হলে আস্তে আস্তে কিন্তু স্বাভাবিকত্বে ফিরতে পারে। আর আরেকটি কথা বলতে যে সিভিয়ারিটির ক্ষেত্রে আরেকবার আমি যাব, যে যেখানটা খুব সিভিয়ার হয়ে যাচ্ছে, পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ হয়ে যাচ্ছে,
সেই জায়গায় গিয়ে আমাদের বারংবার ভিজিট করা বা তারপরে কতটা অ্যালার্ট হওয়া, এটা কতটা দরকার গার্জেন? এটা খুব দরকার, পার্টিকুলারলি ক্লাভিকল যদি একটু খুব ছোট বাচ্চাকে এরকম হতে আমরা খুব ইউজুয়ালি দেখি না, কিন্তু একটু বড় বাচ্চাদের হতেও পারে। এবং সেক্ষেত্রে ভাবতে হবে যে বিশেষ করে যদি তার শ্বাসকষ্ট হয়, সেই শ্বাসকষ্ট হলে কিন্তু সেটা একটা মারাত্মক ব্যাপার, একটা সে সঙ্গে সঙ্গে আমাদের যাওয়া উচিত। তার মানে হলো গিয়ে ওই ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট কোথাও একটা ইনজুরি করেছে, অথবা তার হাতে দেখা গেল হাত ঝিনঝিন করছে বা হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে রক্ত চলাচল একটু অসুবিধা হয়েছে। এইসবগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে কোনো অ্যাবনর্মালিটি দেখলেই আমি কিন্তু ডাক্তারের কাছে আরেকবার পরামর্শ নেব, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। কত মানে ছোট বাচ্চার এই কাঁধে চোটের পেশেন্ট আপনি পেয়েছেন? কারণ আপনি তো পেশেন্ট দেখেন নর্মালি, আমাদেরও জেনে রাখা দরকার। অফকোর্স, হ্যাঁ, ছোট বাচ্চা বলতে কি জন্ম থেকে হতে পারে, আচ্ছা, যাদের নর্মাল ডেলিভারি হচ্ছে, নর্মাল ভেজাইনাল ডেলিভারি হচ্ছে, ওই ডেলিভারি করার সময় যখন আমরা বাচ্চার অনেক সময় এই ব্রিজ ডেলিভারি যখন হলো বা ইত্যাদি, তখন ওই যেগুলো টেনে বার করা হচ্ছে, এখানে কাঁধে হাত লাগলো, তাতে কিন্তু হয়ে যেতে পারে। আবার নিউবর্ন বেবিটা মানে হচ্ছে, হ্যাঁ, তখনও হতে পারে। আরও একটা খারাপ জিনিস আমি বলি, আজকাল তো মা বাবারা সব বাচ্চাদের বা ন্যানি বলুক বা আয়া বলুক, তাদের কাছে রেখে দিয়ে তারা কাজে যান ইত্যাদি। তাদের একটা অনেক সময় বিকৃত মানসিক এরকম থাকেন। খবরেও দেখেছি। হ্যাঁ, শহরে সব অঞ্চলেই, বিদেশে এটা খুবই বেশি। তারা ওই বাচ্চাকে ম্যান হ্যান্ডেল করে, অর্থাৎ হাতটা মুচড়ে দিল, এখানটা মুচড়ে দিল, বিভিন্ন জায়গায় তাদের ফ্র্যাকচার হতে পারে। এটাও একটা বিষয়। কাজেই এটাও আমরা দেখেছি, এটা আমরা বারংবার খবরে উঠে এসেছে বহুবার যে বাচ্চাদের ঠিক। সুতরাং এটা আমার বলার উচিত যে যারা এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েন যে শিশুকে অন্যের কারো কাছে রেখে তাদেরকে মানুষ করতে হয়, তাদের একটু ভিজিলেন্ট থাকুন, আপনারা একটু নজর রাখুন, খেয়াল রাখুন। ইউজুয়ালি এটা হয়ই না, যারা কাজ করছেন তারা যথেষ্ট মমতাময়ী বলবো, যে তারা যথেষ্ট যত্ন সাথেই করেন, কিন্তু বিকৃত মনের মানুষ তো হতেই পারে, তাই না? সেক্ষেত্রে তো তাদের একটু রাখা উচিত। বিশেষ করে আমার বাচ্চাকে যেমন তার কাছে দিচ্ছি, সেটা তো রাখা উচিত একটু। একদমই তাই, এটা তো আছে। এবং এখন তো আমাদের গার্জিয়ানদের মধ্যে অনেক মানে সহনশীলতার অভাবও দেখা যাচ্ছে, সেটাও কিন্তু হয়তোবা আমরা পানিশমেন্ট দিতে গিয়ে ভুল কিছু পদক্ষেপ, এটাও হয়েছে। আজকেই আমরা দেখেছি যে বাবা বাচ্চাকে তুলে ফেলে দিয়েছে আছাড় মেরে, এমন ভাবে পরীক্ষার খারাপ রেজাল্ট হয়েছে, মা বাবারা একটু আবেগের বশে তাকে হয়তো এমন ভাবে শাস্তি দিতে গেলেন যেখানেতে চোট লেগে যেতেই পারে। তো সেগুলো আমাদের একটু ভাবতে হবে যে আজকাল শারীরিক আঘাত যেখানেই প্রশ্নটা আসবে, আমার একটু মাথায় খেয়াল রাখতে হবে যে আমি সত্যি তাকে শারীরিকভাবে কোনো আঘাত করব কি না। যদি আমার বুকে তাকে বা অন্যভাবে কথা বলে বা সমস্যাটার সমাধান হয়, অ্যাটলিস্ট তাকে শারীরিকভাবে তাকে কোনো দেব না, এটা একটা ভাবা উচিত। এই যে আপনি একটা কথা বললেন, তবু যে আমরা অনেক সময় বেশি সচেতন হয়ে যাই অভিভাবকরা, বাচ্চার চোট লাগার পরে তাকে মুভমেন্ট রেস্ট্রিক্টেড করে দিই অনেক সময় আমরা, যেমন তুমি বেশি চলাফেরা করো না, যাতে তোমার ব্যথা আরো বেশি বাড়বে। তাতে কি হয়, আমার মনে হয় যে কোনো বাচ্চার ক্ষেত্রে একটা আতঙ্ক ভিতরে বসে যেতে পারে। কারণ যখন সে আপনার কাছে যাচ্ছে বা আপনাদের কাছে আসছে, সে বাচ্চা নিশ্চয়ই আপনারা দেখেন তার ট্রমাটাইজড হয়ে থাকে, একটা চোট লেগেছে, ব্যথা, তারপরে তাকে অ্যালার্ট করে দেওয়ার জন্য কিন্তু সে আরো বেশি সচেতন হয়ে যায়। সেই জায়গায় ট্রিটমেন্ট করাটা কতটা কঠিন হয়ে যায়? কঠিন, ডেফিনেটলি কঠিন হয়। আর বাচ্চাদের এমন একটা কি, ও একটা চ্যালেঞ্জের মুখে আসে। আমাকে যে কথাটা বলতে আসছে, মানে আমাকে বলছে যে তুমি এই জিনিসটা করো না, তো তখন আমার মনে হচ্ছে আমাকে কেন করো না বলছে, আমি তো বেশ খেলছিলাম। তখন আমার মনে হবে কি যে ওইটাই আমি করবো। সাইকোলজি হলো কি যে ওটাই আমি করব। সুতরাং তাকে অন্যভাবে যতভাবে ঠিক ওই ধমকের সুরে না বলে তাকে অন্যভাবে বলা, হ্যাঁ, যে বুঝিয়ে বলা যে এটা তুমি করো না। বা এই যে বিভিন্ন খেলার কথা বলছিলাম, যে খেলা করতে করতে ও পড়ে টড়ে যায়, সাবধান, যে তুমি একা একা, যেমন বাচ্চাকে আমরা বলি যে খুব ছোট বাচ্চাকে
সিঙ্গেল স্পোর্টসে তাকে দিও না, মানে যদি খেলাধুলো করতে চায় তাহলে তাকে একটা নজর রাখো, খেয়াল রাখো। সে কখন কিভাবে পড়ে যাচ্ছে আমরা তো জানি না, তো সেইটাকে একটু খেয়াল রাখার দরকার আছে। এখনকার বাচ্চারা অনেকটাই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, সুইমিং এ রয়েছে, কেউ ক্রিকেট কোচিং করছে, কেউ ফুটবল কোচিং করছে ইত্যাদি। অর্থাৎ স্পোর্টস এর মধ্যে কিন্তু অনেকে হয়তো বা তারা আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য বা জিমন্যাস্টিক করছে, তারা এটা নিয়ে এগোতে চাইছে। তো অনেক ছোট ছোট বাচ্চাদের আমরা দেখেছি যে তাদের কিন্তু ট্রেনিং এর জন্য ঢুকিয়ে দেওয়া হয়, তো সেইখানে তাদের স্পোর্টস ইনজুরি হতেই পারে। হয়তো খুব কমন স্পোর্টস ইঞ্জুরি আমাদের বলা হবে যে এই যত ফ্র্যাকচার ক্লাভিকল হয় বা ইত্যাদি বা কাঁধের স্পোর্টস ইঞ্জুরি একটা তার অন্যতম প্রধান কারণ, যে কাঁধে চোট লাগা বা কলার বোন ফ্র্যাকচার ইত্যাদি। এবং ফর্চুনেটলি আমাদের যারা কোচ আছেন তাদেরকে যথেষ্ট ট্রেনিং দেওয়া হয়, যে বাচ্চা বিশেষ করে সুইমিং ইত্যাদিতে তারা যথেষ্টভাবে ট্রেন, এবং তাদের বাচ্চাদের কীভাবে ট্যাকেল করতে হয় তারা খুব জানেন ভালো করে ডেফিনেটলি। কিন্তু আনট্রেন্ড জায়গায় বা হঠাৎ তাকে একটা বাচ্চাকে ছেড়ে দিলাম ইত্যাদি, সেটা যেন কখনো না হয়। সবসময় সুপারভিশনের মধ্যে বাচ্চাকে রাখ, তার যতদিন না সে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা পার হচ্ছে, তার আগে তো ততক্ষণ তার জ্ঞান থাকে না যে কত হাইটে কীভাবে জাম্প দেবো, কীভাবে করব না, কোন খেলাটা করব, কোন খেলাটা করব না, কতটা করা উচিত, এগুলো কোচরা নিশ্চয়ই জানবেন, কতটা ওয়েট দেওয়া উচিত ইত্যাদি এসবগুলো। এবং এই বাচ্চাদের যদি স্পোর্ট ইনজুরি হয় তাদের তো একটা ফিউচার পড়ে রয়েছে, যদি তারা এই মানে পেশা হিসেবে নিতে চায় এই জায়গাকে, সেটা যে কোনো স্পোর্টস ডিপার্টমেন্টের ক্ষেত্রেই হোক না কেন, তাদের যখন ট্রিটমেন্ট চলছে, সেই সমস্ত বাচ্চাদের যখন ট্রিটমেন্ট করা হচ্ছে, তখন তাদের কি স্পেশাল কোনো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে যাতে তারা ইন ফিউচার গিয়ে তারা কম্পিট করতে পারে, তারা তাদের এই গেমকে এগিয়ে নিয়ে যেতে পারে বা স্পোর্টসকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটার জন্য কি তাদের আলাদা করে ট্রিটমেন্ট দেওয়া হয় না? ঠিক বাকি বাচ্চাদের যেমন আমরা আজকে আলোচনা করছিলাম সেভাবেই চলে ট্রিটমেন্ট? না, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তাদেরকে একটা জিনিস বলি, কিভাবে তাদেরকে তৈরি করতে হবে, তাদের ফিজিক্যালি সবসময় একটা জিনিস বলতে হবে যে তোমার শারীরিক অর্থাৎ এই এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড হলো গিয়ে নিউট্রিশন, মানে বাচ্চাদের সুষম খাবার, ব্যালেন্সড ডায়েট, দ্যাট ইজ ভেরি ভেরি ব্যালেন্সড ডায়েট বাচ্চারা পাচ্ছে কিনা, এবং তার এক্সারসাইজ ঠিক মতো করছে কিনা, এবং খেলতে গেলে বা স্পোর্টসে গেলে তার আগে ওয়ার্ম আপ করা যেটাকে বলা হয়, শরীর গরম করা গিয়ে, এইসব যেগুলো মিনিমাম জিনিস সেইগুলোকে কিন্তু করা উচিত, এবং তাহলে কিন্তু বাচ্চারা আস্তে আস্তে এগিয়ে যাবে, ঠিকঠাক করবেন। আর কিভাবে খেলবেন বা কীভাবে করবেন সেগুলো তো কোচ আমাদের আছেই, তিনি সেইভাবে অনুশীলন দেবেন। কিন্তু মা বাবার যেটা করার কথা সেটা আমাদের হলো গিয়ে বাচ্চা ঠিক মতো খাচ্ছে কিনা, তার ব্যালেন্স ডায়েট পাচ্ছে কিনা, সে নিয়মিত ব্যায়াম ট্যায়াম করছেন কিনা, এবং তার হাইজেনিক পার্টটা, এটাই হলো গিয়ে ইম্পর্টেন্ট ইস্যু। এবং অবশ্যই বলবো যে আজকে যে আলোচনা আমরা ছিলাম তা হচ্ছে শিশুদের কাঁধে চোট এবং কলার বোন ফ্র্যাকচার হওয়া, যেটাতে ডাক্তারবাবু একটা কথা বলেছেন যে সব কলার বোন ফ্র্যাকচারে কিন্তু অপারেশনের জায়গায় যায় না। হ্যাঁ, ইমার্জেন্সি এমন এক্সেসিভ কিছু একটা হয়ে গেল, দ্যাট ইজ ডিফারেন্ট, কি যে সেখানটা থেকে আপনাকে যেতেই হবে, কিন্তু নর্মালি কলার বোন ফ্র্যাকচারের যে রেশিওটা আপনি বললেন ডাক্তারবাবু, সেখানে প্রচুর বাচ্চাদের কিন্তু এই কলারবোন ফ্র্যাকচারের ঘটনা প্রচুর ইনসিডেন্টস আছে, এবং ফর্চুনেটলি তাদের কোনো বিশেষ চিকিৎসার দরকার হয় না, অতি সাধারণ চিকিৎসায় তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যান এবং কোন নিরাপদেই থাকেন। সুতরাং আজকে আর আমাদের হাতের সময় একেবারেই নেই, আগামী দিনে অবশ্যই আমরা আলোচনা রাখবো, আরো কিছু বিষয়ের উপর থাকবেন বিশিষ্ট চিকিৎসক। অনেক অনেক ধন্যবাদ জানাবো ডক্টর রায়কে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।